জিন্নার বহু আগেই এই দ্বিজাতি তত্ত্বের জন্মদাতা ছিলেন স্যার সৈয়দ আহমেদ খান, যাকে অনেকে এই ভারতীয় মুসলিম সমাজের বিদ্যাসাগর বলে মনে করেন। সৈয়দ সাহেব ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস স্থাপন হলে তার ঘোরতর বিরোধীও ছিলেন। এই বন্ধু ধর্মের লোক যখন আমাদের শাসক হয়ে এসেছে, আমাদের তখন তাদের সাথে বন্ধুত্ব করতে হবে, বাঙালিদের সাথে নয়। এখানে বাঙালি বলতে মনে রাখতে হবে বন্ধুরা, উনি হিন্দুদের বুঝিয়েছেন। উনি এটাও বলেছিলেন যে উর্দু হলো ভদ্র পরিশীলিত ভাষা আর হিন্দি হলো অশ্লীল ভাষা। এবারে আসি একজনের কথাতে, যিনি একটা ঐক্যবদ্ধ ভারতের বিরোধী ছিলেন, যার নাম হলো শ্রী গঙ্গাধর অধিকারী। আজকের এই টুকরে টুকরে গ্যাং যাদের আমরা দেখতে পাই, তারা কিন্তু ভারতীয় মার্ক্সবাদীদের পুরনো বিচ্ছিন্নতাবাদের স্বপ্নকেই এখনো দেখে চলেছে। যেই হিন্দু সমাজের সম্বন্ধে এত বিষ নিজের মধ্যে বহন করে ভারতের বিশেষ করে বাঙালিদের প্রতি এত বিশ্বাসঘাতকতা উনি করেছিলেন, সেই ভারতকেই বেছে নিতে হয়েছিল শেষ জীবনের জন্য। 1947-এর পর সাজ্জাদ জাহির পাকিস্তানে চলে যান আর অনেক স্বপ্ন নিয়ে কমিউনিস্ট পার্টি অফ পাকিস্তান স্থাপন করেন। 4 বছর পাকিস্তানের জেলের ঘানি টানার পর ইন্ডিয়া গভর্নমেন্টের কাছে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করেন আর ভারত সরকার সেটা মঞ্জুর করেন। জিন্নার দ্বিজাতি তত্ত্বের কথা তো আমরা সবাই জানি, দেশভাগ ইতিহাসের রক্তক্ষয়ী অধ্যায়, আর সেই রক্তক্ষরণ আজও হয়ে চলেছে, কখনো 2008-এর মুম্বাইতে বা কখনো 2025-এর পেহেলগাঁওতে। আজকের দিনের আবহতে বিশেষ করে 22শে এপ্রিল কাশ্মীরের বুকে আমরা যে নারকীয় রূপ দেখলাম, তাতে আরো বেশি করে বুঝতে পারা যায় যে এই দ্বিজাতি তত্ত্বের ঘা আজও কতটা দগদগে। কিছুদিন আগেই পাকিস্তানের আর্মি চিফ তার সমস্ত দেশবাসীকে আবার নতুন করে মনে করিয়ে দিয়েছেন দ্বিজাতি তত্ত্বের কথা, আর সাথে এটাও মনে করিয়ে দিয়েছেন যে হিন্দু আর মুসলমান কখনো এক নয়। ওনার বক্তব্য অনুযায়ী প্রতিটি মুসলমানের জানা উচিত তারা হিন্দুদের থেকে কিভাবে শ্রেষ্ঠতর। মনে রাখবেন, ওনার এই বক্তব্য কিন্তু শুধু ওনার দেশের মুসলমানদের জন্য নয়, এই উপমহাদেশের সমস্ত মুসলমানদের উদ্দেশ্যে। জানেন কি, জিন্না শুধু এই দ্বিজাতি তত্ত্বের সমর্থক ছিলেন তাই নয়, অনেকেই এর সমর্থক ছিলেন। এই দ্বিজাতি তত্ত্বের শুরুর ইতিহাস আর এই তত্ত্বের সমর্থকদের কথা নিয়েই আজকের এই ইতিহাস এপিসোড। চলুন শুরু করা যাক। জিন্নার বহু আগেই এই দ্বিজাতি তত্ত্বের জন্মদাতা ছিলেন স্যার সৈয়দ আহমেদ খান, যাকে অনেকে এই ভারতীয় মুসলিম সমাজের বিদ্যাসাগর বলে মনে করেন, কারণ তিনি মুসলিম সম্প্রদায়ের মধ্যে প্রথম অনুভব করেছিলেন ইউরোপীয় শিক্ষার প্রয়োজনীয়তার কথা। তাই উনি আলিগড় মুভমেন্ট শুরু করেন আর মহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ স্থাপন করেন, যার বর্তমান নাম আলিগড় মুসলিম ইউনিভার্সিটি। কিন্তু বিদ্যাসাগরের সঙ্গে তার সাদৃশ্যের এখানেই শেষ। সাইদ সাহেবের পূর্বপুরুষরা বংশানুক্রমে মুঘল বাদশাহদের অধীনে কাজ করতেন। 1857-এর সিপাহী বিদ্রোহের সময় সৈয়দ আহমেদ খান ব্রিটিশদের পূর্ণ সমর্থন করেছিলেন আর রোহিলখণ্ডের বিজনর এলাকাতে বিদ্রোহকে দুর্বল করার অপরিসীম প্রচেষ্টা করেছিলেন। ব্রিটিশদের অত্যন্ত প্রিয় পাত্র সৈয়দ সাহেব ব্রিটিশ সরকারের অধীনে বেশি করে মুসলিমদের নিয়োগ করার পক্ষে সওয়ালও করেন, যাতে মুসলিম সম্প্রদায়ের মনে ব্রিটিশ রাজের প্রতি ভক্তি জন্মায়। লর্ড ক্যানিং, লর্ড ডাফরিন এদের অত্যন্ত প্রিয় পাত্র এই সৈয়দ সাহেব একটা বই লেখেন, দ্য কজ অফ ইন্ডিয়ান রেভোল্ট। এই বইটি ছাড়াও পরবর্তীকালে বেশ কিছু বছর ধরে উনি অনেক প্যাম্পলেট ছাপেন, যাতে উনি এটাই ব্যাখ্যা করেন যে 1857-এর বিদ্রোহটা পুরোপুরি হিন্দুদের দ্বারা সংগঠিত। আর এই ব্যাখ্যার সাহায্যে আর ব্রিটিশদের ওপর নিজের প্রভাব খাটিয়ে উনি অনেক মুসলমান বিদ্রোহীদের সাজা মকুব করিয়েছিলেন। ওনার এই প্যাম্পলেটগুলোকে বলা হয় রিয়াসাল্লাহ খের খাওয়ার এ মুসলমান এ হিন্দ, মানে ব্রিটিশদের অনুগত ভারতীয় মুসলমানদের বক্তব্য। অনেকের মতে এই সৈয়দ সাহেবের মতো তথাকথিত এলিট মুসলমানদের প্রভাবেই পরবর্তীকালে ভারতের স্বাধীনতা সংগ্রামে মুসলিমদের যোগদান খুবই সীমিত ছিল। সৈয়দের অবদানের জন্য ব্রিটিশ সরকারের থেকে স্যার উপাধিও পেয়েছিলেন। সৈয়দ সাহেব ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস স্থাপন হলে তার ঘোরতর বিরোধীও ছিলেন। উনি বলেছিলেন, দেশ যখন খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, তখন ইসলাম আর কুরআনই আমাদের পথ দেখাবে। আর আমাদের বন্ধু ধর্ম, এখানে খ্রিস্টানদের বন্ধু ধর্ম বলা হয়েছে কারণ কোরআনে যিশুকে স্বীকৃতি দেওয়া হয়েছে। সেই বন্ধু ধর্মের লোক যখন আমাদের শাসক হয়ে এসেছে, আমাদের তখন তাদের সাথে বন্ধুত্ব করতে হবে, বাঙালিদের সাথে নয়। এখানে বাঙালি বলতে মনে রাখতে হবে বন্ধুরা, উনি হিন্দুদের বুঝিয়েছেন।
সাথে তিনি হিন্দি ভাষাকে অত্যন্ত ঘৃণা করতেন। উনি এটাও বলেছিলেন যে উর্দু হলো ভদ্র পরিশীলিত ভাষা আর হিন্দি হলো অশ্লীল ভাষা। ওনার মতে হিন্দি ভাষার প্রচার হলে শতাব্দীব্যাপী মুসলিম রাজত্বের প্রভাব বিনিষ্ট হবে আর ভারতীয় সংস্কৃতি মাথা তুলে দাঁড়াবে। ব্রিটিশরা আসবার আগে মুসলমান আমলে আরবি আর ফার্সি ছিল সরকারি ভাষা। লোকাল ভাষা হিন্দির সাথে আরবি আর ফার্সির মিশ্রণে তৈরি হয়েছিল উর্দু। ব্রিটিশরা ভারতে আসবার পর বিভিন্ন জায়গাতে ফার্সির বদলে স্থানীয় ভাষাতে অফিসিয়াল কাজকর্ম শুরু করার কথা ভাবে, কিন্তু এই রোহিলখণ্ড জায়গাতে আফগানিস্তান থেকে আসা পাখতুন সম্প্রদায়ের লোকজনের খুব সংখ্যাধিক্য ছিল। সাইদ সাহেব ছিলেন তাদেরই একজন যারা এই ইসলামিক সংস্কৃতি যে ভারতীয় সংস্কৃতির থেকে উচ্চতর এই ধারণাই পোষণ করতেন। তাই ব্রিটিশরা যখন ভারতে স্থানীয় ভাষাতে অফিসিয়াল কাজকর্ম শুরু করলো তখন এই সাইদ সাহেবের মতো লোকজনদের যারা নিজেদেরকে এলিট বলে মনে করতেন তাদের জাতিগত শ্লাঘাতে আঘাত লাগে। তাহলে দেখছেন তো বন্ধুরা, এই ইসলামিক সুপ্রিমেসি মানে হিন্দুদের থেকে মুসলিমরা আলাদা আর উচ্চতর এই ধারণাটা কিন্তু আজ পাকিস্তানের আসিফ মুনির বলছেন তাই নয়, বহু আগে থেকে এই ধারণার বীজ বপন করে গেছে এক শ্রেণীর মুসলিমরা। সাইদ সাহেব চাইতেন যে ভারতে ইউরোপীয় শিক্ষা ব্যবস্থা পুরোটাই উর্দুতে হোক, হিন্দি বা কোনো ভারতীয় ভাষাতে শিক্ষা ব্যবস্থা চলুক এটা উনি একদম চাইতেন না। স্বাভাবিকভাবেই স্থানীয় ভাষাভাষীরা তার এই উর্দু আধিপত্যের বিরুদ্ধে প্রতিবাদ করে। বাবু শিবপ্রসাদের মতো ব্যক্তিত্বরা শুধুমাত্র উর্দুতে উচ্চশিক্ষার বিরোধিতা করলেন। 1867-এ বেনারসের ব্রিটিশ গভর্নর মিস্টার শেক্সপিয়ার যখন স্যার সৈয়দকে বলেন যে এখানে উচ্চশিক্ষা উর্দু আর হিন্দি দুই ভাষাতেই হোক, তখন স্যার সৈয়দ তাতেও রাজি হলেন না আর বলেন যে উনি আজ নিশ্চিন্ত হলেন যে ভারতে হিন্দু মুসলমানরা কখনোই এক জাতি হতে পারে না, কারণ তাদের ধর্ম আর জীবনযাত্রা একে অপরের থেকে চিরকালই আলাদা। এখানের থেকেই শুরু উর্দু মুভমেন্ট মানে উর্দু ভাষার একাধিপত্যর প্রচেষ্টার সূত্রপাত আর দ্বিজাতি তত্ত্বের জন্ম। দেহলভি ডায়ালেক্ট থেকে জন্ম এই উত্তর ভারতীয় হিন্দি আর তার থেকে জন্ম উর্দু। এই উর্দু ভাষা আস্তে আস্তে ভারতীয় মুসলমানদের একটা আলাদা ধর্মীয় পরিচয়ের মতো হয়ে উঠল আর মুসলমান সংস্কৃতি যে ভারতীয় সংস্কৃতির থেকে আলাদা এই ধারণাটার একটা মাধ্যম হয়ে দাঁড়ালো। ভারতকে রক্তাক্ত আর ভাগ করার জন্য অঙ্গাগ্নিভাবে জড়িয়ে এই উর্দু আন্দোলন। স্যার সঈদ লিখে গেছেন যে যদি কোনো কারণে ইংরেজরা ভারত ছেড়ে চলে যায় তাদের সমস্ত কামান নিয়ে, তাহলে হিন্দু আর মুসলমান দুই জাতি হিসাবে একই সিংহাসনে বসতে পারবে বা ক্ষমতায় থাকতে পারবে, এটা একটা অলীক কল্পনা। এক জাতিকে আরেক জাতির আজ্ঞাবহ না হলে দেশে শান্তি থাকবে না। অনেকেই বলেন যে স্যার সৈয়দ হিন্দু আর মুসলিমের মধ্যে সম্প্রতির কথা বলতেন। পরবর্তীকালে বোঝা গেছিল যে এই সম্প্রতিটা পুরোপুরি শর্ত সাপেক্ষ ছিল। যতক্ষণ হিন্দুরা সমমর্যাদার কথা না বলে মুসলিমদের অধীনে থাকতে রাজি হবে ততক্ষণই এই সম্প্রীতি আসলে বন্ধুত্বপূর্ণ নয়, বলা যেতে পারে এটা একটা মণিভিত্তিক সম্পর্ক। বহু বছর পরে বীর সাভারকর বলেছেন যে ভারতে হিন্দু মুসলমান আসলে দুটি আলাদা জাতি, কিন্তু স্যার সৈয়দ আহমেদ বলেছিলেন কারণ হিন্দি ভাষীরা মুসলমানদের আজ্ঞাবহ বা সুপ্রিমেসি মেনে নিতে রাজি না হয়ে সমান মর্যাদার দাবি করেছিল বলে, আর সাভারকর বলেছিলেন এই ইসলামিক আগ্রাসনের বাস্তব রূপটাকে দেখে হতাশাতে আর এই ব্যাপারটা ভারতের বিকাশের বাধার কারণ হতে পারে এটাও উনি সঠিকভাবে অনুমান করেছিলেন বলে এই কথাটা উনি বলে গিয়েছিলেন। এবারে আসি একজনের কথাতে যিনি একটা ঐক্যবদ্ধ ভারতের বিরোধী ছিলেন, যার নাম হলো শ্রী গঙ্গাধর অধিকারী। ইনি ছিলেন ভারতের কমিউনিস্ট পার্টির একদম আদি যুগের তাত্ত্বিক। ব্রিটিশ আমলে তিনি সিপিআই এর জেনারেল সেক্রেটারিও হয়েছিলেন। ইনি শুধু হিন্দু মুসলমান দুই জাতির কথাই বলেছিলেন তাই নয়, উনি বলেছিলেন বিভিন্ন ভাষা ধর্ম সংস্কৃতির জাতি কখনোই একসাথে থাকতে পারে না। আর তাই উনি বলেছিলেন যে ভারত আসলে 18টি জাতির একটা সমষ্টি। মুসলিম মেজরিটি জায়গাগুলো কখনোই হিন্দু মেজরিটি জায়গার সাথে পাশাপাশি থাকতে পারে না একই দেশের মধ্যে।
উনি এই মতাদর্শে অনুপ্রাণিত হয়েছিলেন জোসেফ স্টালিনের থেকে, আর একটা বই লিখেছিলেন যার নাম হলো পাকিস্তান অ্যান্ড ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিটি। পাকিস্তানের ডিমান্ডকে তখন থেকে পূর্ণ সমর্থন দিয়ে এসছে ভারতের কমিউনিস্টরা। লড়কে লেঙ্গে পাকিস্তান এই ধ্বনি যখন আস্তে আস্তে ভারতের আকাশে সাম্প্রদায়িকতার বীজ ছড়িয়ে দিচ্ছিল, তখন তাতে কণ্ঠ মিলিয়েছিল এই কমিউনিস্টরাও। শুধু তাই নয়, 1942-এর ভারত ছাড়ো আন্দোলনের বিরোধিতাও করেছিলেন গঙ্গাধর অধিকারী। 1946-এর গ্রেট ক্যালকাটা কিলিং আর নোয়াখালী কিলিংয়ে মুসলিম লীগের সরকারের সঙ্গী অবিভক্ত সিপিআই পার্টির নেতা জ্যোতি বসুর কি ভূমিকা ছিল সেটা আজ আর বলছি না, কারণ তাহলে ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে। তবে এটা বুঝতেই পারছেন যে আজকের এই টুকরে টুকরে গ্যাং যাদের আমরা দেখতে পাই, তারা কিন্তু ভারতীয় মার্ক্সবাদীদের পুরনো বিচ্ছিন্নতাবাদের স্বপ্নকেই এখনো দেখে চলেছে, যার জন্মদাতা হলেন এই গঙ্গাধর অধিকারী, যিনি ভারতকে 18টা খণ্ড রাষ্ট্রতে ভাঙতে চেয়েছিলেন। মার্ক্সবাদীদের এই বিচ্ছিন্নতাবাদের প্রতি সমর্থন সেই যুগের থেকেই, আজ নতুন কিছু নয়। মুম্বাইয়ের এক বাঙালি পরিবারে জন্ম গঙ্গাধর অধিকারীর। পড়াশোনাতে কিন্তু অত্যন্ত মেধাবী ছিলেন, আর ব্যাঙ্গালোরে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সে গবেষণার কাজে যোগদান করেছিলেন। পরবর্তীকালে জার্মানিতে পড়াশোনা করতে গিয়েছিলেন, আর প্রথিতযশা বিজ্ঞানীদের সংস্পর্শে এসেছিলেন। শ্রী মেঘনাথ সাহা, শ্রী সত্যেন বসু মহাশয়দেরও খুব পরিচিত ছিলেন এই গঙ্গাধর অধিকারী তার বিজ্ঞান মেধার জন্য। কিন্তু একজন বিজ্ঞানজীবী মানুষ হয়েও উনি জার্মানিতে থাকার সময় মার্কসিজমের প্রতি আকৃষ্ট হন, আর এই সমগ্র মার্কসিস্টদের মতনই একটা বিভাজিত ভারতের ভাবনার বীজ ওনার মধ্যে প্রথিত হয়। জার্মানিতে উনি শ্রী বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের সংস্পর্শে আসেন আর মার্কসিস্ট ভাবধারাতে অনুপ্রাণিত হন। স্বাধীন ভারতের কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার বিভিন্ন দায়িত্বশীল পদে উনি ছিলেন। এরপরে আসছি যোগেন মণ্ডলের কথাতে। দলিত বংশে জন্ম, আর আম্বেদকরের এই ভাবশিষ্য মুসলিম লীগের সদস্য ছিলেন, আর সোহরাবর্দী সরকারের অধীনে মন্ত্রী পদে ছিলেন। তিনি মনে করতেন ভারতের দলিত সমাজ হিন্দুদের থেকে বেশি নিরাপদ থাকবে মুসলিমদের সাথে। তাই তিনি শুধু ভারত ভাগের সমর্থক ছিলেন তাই নয়, বাংলাকে ভেঙে হিন্দু মেজরিটি রিজিয়নকে নিয়ে যে পশ্চিমবঙ্গ করার দাবি শ্রী শ্যামাপ্রসাদ মুখার্জি, শ্রী মেঘনাথ সাহা, শ্রী রমেশচন্দ্র মজুমদাররা করেছিলেন, শ্রী যোগেন মণ্ডল তার ঘোরতর বিরোধিতা করেছিলেন। তিনি আর জ্যোতি বসু সহ কমিউনিস্টদের মত ছিল যে পূর্ববঙ্গ আর পশ্চিমবঙ্গ একসাথে থাকুক। আজ বাংলাদেশি হিন্দুদের অবস্থা দেখে নিশ্চয়ই পশ্চিমবঙ্গের হিন্দুরা বুঝতে পারছেন যে আমরা কতটা ভাগ্যবান যে যোগেন মণ্ডল, জ্যোতি বসুদের সেই পরিকল্পনা বাস্তবিত হয়নি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য। এখানেই শেষ নয়, 1946-এ হিন্দু মুসলিম দাঙ্গার সময় যোগেন মণ্ডল সারা বাংলা ঘুরে দলিত সম্প্রদায়কে মুসলিমদের পক্ষ নেবার জন্য অনুপ্রাণিত করেছিলেন। চট্টগ্রামের মতো কিছু জায়গাতে যেখানে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ হলেও দলিত সম্প্রদায়ের মানুষের সংখ্যা বেশি, সেই সব জায়গা ওনার প্রভাবেই পূর্ব পাকিস্তান মানে এখনকার বাংলাদেশের অন্তর্ভুক্ত হয়। স্বাধীন ভারতে আম্বেদকর যখন আইনমন্ত্রী হন, তখন পাকিস্তানে আইনমন্ত্রী হলেন তারই ভাবশিষ্য যোগেন মণ্ডল। জিন্নাহ যদিও মর্যাদা দিতেন যোগেন মণ্ডলকে, কিন্তু পরবর্তীকালে যখন বাংলাদেশের সমস্ত হিন্দুদের সঙ্গে দলিতদেরও নির্বিচারে নিধন শুরু হলো লিয়াকত আলী খানের সময়, তখন যোগেন মণ্ডল সিদ্ধান্ত নেন সেই ভারতেই ফিরে আসার। যেই হিন্দু সমাজের সম্বন্ধে এত বিষ নিজের মধ্যে বহন করে ভারতের বিশেষ করে বাঙালিদের প্রতি এত বিশ্বাসঘাতকতা উনি করেছিলেন, সেই ভারতকেই বেছে নিতে হয়েছিল শেষ জীবনের জন্য। দলিত হওয়া সত্ত্বেও বা হিন্দু সমাজের একজন কট্টর সমালোচক হয়েও ভারতে আম্বেদকর আজও স্বমহিমায় বিরাজমান। তার জন্মদিবস পালন হয়। ভারতের সংবিধানের রচয়িতা উনি, কিন্তু যোগেন মণ্ডল আজ বিস্মৃতির অতলে। কিন্তু আমরা চাই না যে যোগেন মণ্ডল বিস্মৃতির আড়ালে হারিয়ে যাক। প্রত্যেক ভারতবাসী জানুক কর্ম কিভাবে নিজের কাছে ফেরত আসে। শোনা যায় যোগেন মণ্ডলের এই অত্যাধিক মুসলমান প্রীতির ব্যাপারটা আম্বেদকর ভালো চোখে দেখতেন না, আর অনেকবার সাবধানও করেছিলেন। তবু যোগেন মণ্ডল তার হিন্দু বিদ্বেষের কারণে কিছু হঠকারী সিদ্ধান্ত নিয়েছিলেন, যার মূল্য পরে দিতে হয়েছিল। জ্যোতি বসুর সঙ্গে ওনার একটা জায়গাতেই তফাৎ হয়ে গেছিল। হিন্দুদের ব্যাপারে এক বুক ঘৃণা নিয়েও জ্যোতি বসু ভারতেই থেকে গিয়েছিলেন বলে ওনার পার্টি এখানে 34 বছর রাজত্ব করতে পেরেছে, যার বেশিরভাগ সময়টা উনি নিজে নেতৃত্ব দিয়েছেন। আর যোগেন মণ্ডলকে পূর্ব পাকিস্তান থেকে পালিয়ে আসতে হয় বাকি হিন্দু শরণার্থীদের মতোই।
আর জ্যোতি বসু আর যোগেন মণ্ডল দুজনেই দেশভাগের সময় একটা অখণ্ড বাংলার দাবি করলেও ভবিষ্যৎটা যিনি সঠিকভাবে দেখতে পেয়েছিলেন তিনি হলেন শ্রী শ্যামাপ্রসাদ মুখার্জি, যার জন্য আমরা হিন্দু বাঙালিরা একটা নিরাপদ দেশ পেয়েছি সীমার এই পাশে। শেষে আসবো সাজ্জাদ জাহিরের কথাতে। জন্ম লখনউয়ের উত্তরপ্রদেশে। কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার অত্যন্ত উচ্চ পদে ছিলেন। কমিউনিস্ট পার্টির পিসি যোশী যখন জিন্নার পাকিস্তানের দাবিকে পূর্ণ সমর্থন জানান, তখন সিপিআই এর নিউজ পেপার কাওয়ামি জং অর্থাৎ জনতা যুদ্ধের এডিটর ছিলেন সাজ্জাদ জাহির। 1947 এর পর সাজ্জাদ জাহির পাকিস্তানে চলে যান আর অনেক স্বপ্ন নিয়ে কমিউনিস্ট পার্টি অফ পাকিস্তান স্থাপন করেন। 1951-এ লিয়াকত আলী খানের সরকার রাওয়ালপিন্ডি ষড়যন্ত্রের মামলাতে ওনাকে জেলবন্দি করে। 4 বছর পাকিস্তানের জেলের ঘানি টানার পর ইন্ডিয়া গভর্নমেন্টের কাছে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করেন আর ভারত সরকার সেটা মঞ্জুর করেন। পাকিস্তান থেকে পালিয়ে এসে তিনি বাকি জীবনটা এই ভারতেই কাটান কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া সদস্য হয়ে। ওদিকে কমিউনিস্ট পার্টি অফ পাকিস্তান সহ তার সমস্ত শাখা সংগঠন, যেমন ছাত্র সংগঠন যেটা আজকের এসএফআই এর ইকুইভ্যালেন্ট, প্রগতিশীল লেখক সংগঠন যেটা অনেকটা আইপিটি এর ইকুইভ্যালেন্ট, সমস্ত নিষিদ্ধ করে দেওয়া হয় পাকিস্তানে। এত কিছু পরে আর নিশ্চয়ই নতুন করে বলতে হবে না যে এই দ্বিজাতি তত্ত্ব শুধু হিন্দু আর মুসলিমের মধ্যে ভাগ নয়, মুসলিম আর অমুসলিমদের বিভাজনের তত্ত্ব, যেখানে দলিত, হিন্দু বা কমিউনিস্ট আদর্শে অনুপ্রাণিত মুসলিমদেরও বিভাজনের অন্য পাশেই ধরা হয় আর মুসলিম জগতে তাদের কোনো ঠাঁই নেই। আজকের মতো ইতিহাস এপিসোড এখানেই শেষ। ফিরে আসবো আবার পরের এপিসোডে আরও কিছু তথ্য, আরও কিছু আমার অ্যানালিসিস নিয়ে। যাবার আগে অনুরোধ করব, যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করবেন, তাহলে এই ভিডিওটা আপনার মতো অনেকের কাছে পৌঁছতে পারবে। নমস্কার।